প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। দেখো এখানে লেখা আছে, প্রথম থেকে আমরা আলোচনাটা করি। মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। মানে মানব সভ্যতার শুরুতেই যে কোনো একটা হিসাব রাখার জন্য যে কোনো কাঠি বা পাথর দিয়ে দাগ টেনে এভাবে হিসাব রাখা হতো বিভিন্ন উপায়ে। দেখো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা স্বাভাবিক, মানে এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো, দেখো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে পারবে, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে পড়তে পারবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সংখ্যা সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তার মানে এই অধ্যায়টি পড়লে এই বিষয়গুলো আমরা শিখতে পারবো, জানতে পারবো। দেখো, অঙ্কপাতন কি? দেখো, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8 আছে, 8, 9, 10, 0। এই হলো 10টি প্রতীক। এই 10টি প্রতীককে কি বলা হয়? এগুলোকে অঙ্ক বলা হয়। তার মানে যদি তোমার এমসিকিউতে প্রশ্ন আসে যে অঙ্ক কয়টি, তাহলে কয়টি বলবা? যে 10টি। একদম 1 থেকে কয় পর্যন্ত? 0 পর্যন্ত। এই 10টিকে বলা হয় তোমার কি? অঙ্ক। আবার এগুলো কি? সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। শূন্য ব্যতীত এর মানে শূন্য বাদ দিলে তোমার থাকে হলো কত শূন্য যদি আমরা বাদ দিয়ে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। শূন্য বাদ দিলে এখানে প্রতীক আছে তোমার কয়টা? সংখ্যা আছে কয়টা? 9টা। এই 9টাকে তোমার বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা 9, এটা বুঝতে হবে। এই যে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক। আবার এই যে এদের মধ্যে প্রথম 9টা আর শেষে কত আছে? শেষে আছে 0। এই প্রথম 9টা, এই যে প্রথম 9টাকে বলা হয় তোমার স্বাভাবিক সংখ্যা, 0 বাদে। আর সার্থক কি? সার্থক অঙ্ক। এই যে 1 থেকে 9 পর্যন্ত এগুলো হলো সার্থক অঙ্ক। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে 0 বলা হয়। এবং এই যে শেষেরটিকে বলা হয় তোমার 0। সংখ্যাগুলোর সক্রিয় নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। 9 এর থেকে বড় কত? ধরো 9 এর থেকে বড় হলো 10। দেখো 10 লিখতে এখানে কয়টা অঙ্কের প্রয়োজন হয়েছে? 2টার। তার মানে এই কথা এখানে বলছে যে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে লেখা হয়। দেখো 10 লেখা, 9 এর ক্ষেত্রে বড় কত? 10 লিখতে 2টা অঙ্ক প্রয়োজন হয়েছে। যেমন 11 লিখলাম, এখানে 11 লিখতেও 2টা অঙ্ক প্রয়োজন হয়েছে। মানে 9 এর থেকে বড় যত সংখ্যা তুমি লিখবা তোমার 2টা অঙ্কের প্রয়োজন হবে। এই যে দেখো, 1 একটি অঙ্ক, এই 1 একটি অঙ্ক, এই যে 0 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক। তার মানে 2টা করে অঙ্কের প্রয়োজন হবে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন আমি অঙ্কপাতন জিনিসটা কি তুমি দেখো কি? অঙ্কপাতন, যেমন 125 লিখলাম, 125। এই 125 লেখার জন্য আমাদের কয়টা অঙ্কের প্রয়োজন হয়েছে? 3টা। তাহলে এই কথাই বলছে, কোন সংখ্যাকে লেখার জন্য তোমার কি যে অঙ্কের প্রয়োজন হয়, এই লেখাকেই বলা হয় তোমার কি? অঙ্কপাতন। এই যে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্কপাতন। আশা করি বুঝতে পারছো। এই যে অঙ্ক দিয়ে কত লিখছি? 125 লিখছি, এইটাকেই বলা হয় তোমার কি? অঙ্কপাতন।
অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। তোমার অঙ্কপাতনে 10টি প্রতীক, এই যে এইখানে আমাদের প্রতীক কয়টা? 10টা। তুমি যে কোনো সংখ্যা লিখবা, ওই 10টি প্রতীক তোমার ব্যবহার করতে পারবা। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে অপর পেজে চলে যায়। এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। ডান দিক সক্রিয় মানে কি? নিজস্ব মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় বলতে নিজস্ব মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা সক্রিয় মানের 10 গুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপ কোন অঙ্ক এক স্থান থেকে বাম দিকে সরে গেলে তার মানের উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। এই বিষয়টা আমি যদি তোমাদেরকে একটা সংখ্যা লিখে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, ধরো আমি এখানে লিখলাম 8 8 8। দেখো, এই 8-এর নিজস্ব মান 8, ঠিক আছে? নিজস্ব মান 8। দেখো, তোমার বলছে যে এই ডান দিক থেকে পরের ঘরে গেলে, পরের ঘরে তো আমি যদি এই 8-এর মধ্যে যাই, তার মানে কয় গুণ করে বৃদ্ধি পাই? 10 গুণ। এর মান কি? যে এই 8-এর নিজস্ব মান হলো তোমার 8, পরের 8-এর, এই পরের 8। দেখো কি বলছে যে দ্বিতীয় অঙ্কটি, ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের সক্রিয় মানের 10 গুণ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা সক্রিয় মানের শতগুণ। তার মানে নিজস্ব মানের কয় গুণ? 10 গুণ হবে। যেমন 8-এর নিজস্ব মান তো 8, 8-এর এই 8-এর 10 গুণ এইটা, তার কত হবে? 80। আবার এই 8 দেখো, তার আগের মান কত? এখানে 80, 80 রে আবার 10 দিয়ে গুণ করলে কত হয়? 800। এইভাবে মানে 10 গুণ গুণ করে বৃদ্ধি পাইছে। লক্ষ্য করি, কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন এখানে 3টা 3 লেখা হয়েছে, 3 3, আরেকটা 3 এখানে যে আছে 3। সংখ্যাটির সর্বডানের 3-এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান যথাক্রমে 30 ও 300। মানে এখানে তোমার 3 3 আর 3, এই 3-এর স্থানীয় মান 3, কিন্তু এই 3-এর স্থানীয় মান তোমার এই 3-এর 10 গুণ। তাহলে 3-এর 10 গুণ কত হয়? 30। আবার এই 3-এর স্থানীয় মান তার আগেরটার 10 গুণ, মানে 30-কে 10 গুণ করলে কত হয়? 300। আশা করি এটা বুঝতে পারছো। এই যে যেমন 3 3 3 সংখ্যাটির সর্বডানের 3-এর স্থানীয় মান 3, ডান দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান যথাক্রমে 30 ও 300। তাহলে দেখা যাচ্ছে একই স্থানের একই অঙ্কের মানে ওইখানে অঙ্ক কিন্তু 3 3 3 3 ইজ 3, মানে 3টা 3, প্রত্যেকটাই কিন্তু 3। এটা বুঝতে হবে যে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। যেমন এই 3-এর স্থানীয় মান 3, এই 3-এর স্থানীয় মান 30, এই 3-এর স্থানীয় মান কত? 300। এই কথাই বলছে। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। দেশীয় সংখ্যা পঠন রীতি, এটা আমরা পড়ি। দেখো, আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। তোমার যে একক, এই একক কি প্রথম স্থানে, দশক দ্বিতীয় স্থানে, শতক তৃতীয় স্থানে, এই ডান দিক থেকে হিসাবটা করতে হবে। এই যে হাজার চতুর্থ স্থানে, অযুত পঞ্চম স্থানে, লক্ষ ষষ্ঠ স্থানে, নিযুত সপ্তম স্থানে, কোটি অষ্টম স্থানে। এই স্থানগুলো তোমরা একটু মুখস্থ করবা, মানে লেখার পরে এমনি বুঝতে পারবো যে কোটির ঘর কততম স্থান থাকে? অষ্টম স্থানে, নিযুতের ঘর সপ্তম স্থানে, লক্ষের ঘর ষষ্ঠ স্থানে। এগুলা একটু এমসিকিউর জন্য তোমাদের মুখস্থ করবা একটু, মানে
আয়ত্তে রাখবা। তারপর দেখো এককের ঘরের অঙ্কগুলা কথায় লেখা বা পড়া হয় 1 2 3 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। যেমন এই যে 2 অঙ্কের একটি সংখ্যা হতো যে 25, এটা কি 38 71 71 পড়া হয় যথাক্রমে 25 38 71। শতকের ঘরের 1 2 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100 200 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো দেখো হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। অযুত হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে এবং 2 ঘরের অঙ্ক মিলিয়ে 5000 পড়তে হয়। এর মানে তুমি দেখো এখানে লিখলাম তোমার কি একক, দশক, শতক, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর হলো কোটি। ধরো আমি লক্ষের ঘরে লিখলাম আমি ধরো 7 আর এইখানে ধরো নিযুতের ঘরে লিখলাম 17। তাহলে এটা কিন্তু আরো ধরো অন্য ঘরে সংখ্যা মান আছে। তাহলে এইখানে আমি কিন্তু বলতে পারবো যে 7 লক্ষ, এটা কিন্তু না। এই নিযুত আর লক্ষ মিলিয়ে তোমার পড়তে হবে কি 17 লক্ষ। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। 17 লক্ষ মানে তোমার লক্ষের ঘরে 7 আছে দেখে এটা কিন্তু 7 লক্ষ না, কিন্তু নিযুতের ঘরে 1 আছে, এটা পড়তে হবে কি 17 লক্ষ। তোমার নিযুত আর লক্ষের ঘর মিলিয়ে পড়তে হবে কি লক্ষ পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে লক্ষ। আশা করি এটা বুঝতে পারছো। এই যে অযুত আর হাজারের ঘর মিলিয়ে পড়তে হবে তোমার কি হাজার, হাজার পড়তে হবে হাজার। যেমন হাজারের ঘরে ধরো এখানে 2 আছে আর অযুতের ঘরে এখানে 4 আছে, এর মানে 2000 পড়া যাবে না। তোমার অযুত আর হাজারের ঘর মিলিয়ে যেমন 4 আর 2 কত হয় 42, তাহলে পড়তে হবে 42,000। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এই কথা এখানে বলছে অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় হাজার পড়া হয়। ঠিক আছে, তত হাজার পড়া হয়। এখানে যে তত কথাটা আছে সব বই এখানে একটু হয়েছে, তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। আশা করি এই অংশটা সকলে বুঝতে পারছো। এর পরবর্তী পেজে চলে যাই। দেখো এইখানে পরবর্তী পেজ, নিযুত লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। আমি তোমাদেরকে দেখালাম যে নিযুত, এই যে নিযুত আর লক্ষ, যেমন নিযুতের ঘরে 1 আর লক্ষের ঘরে 7, তাহলে তুমি কিন্তু 7 লক্ষ পড়তে পারবে না, একদম দুইটা মিলিয়ে পড়তে হবে। এই অঙ্ক আর এই অঙ্ক মিল করলে হয় কত 17, তার লিখতে হবে কি 17 লক্ষ, পড়তে হবে কি 17 লক্ষ। আশা করি বুঝতে পারছো যে নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। যেমন নিযুতের ঘরে ধরো এই নিযুতের ঘরে এইখানে আছে হইলো তোমার এই 8, এটা এই ঘরে আছে 8 আর এই লক্ষের ঘরে ধরো মনে করো যে আছে হলো 3, তাহলে কত হইলো তুমি 83 লক্ষ। আশা করি এটা বুঝতে পারছো। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়, মানে কোটির ঘরে যত অঙ্কই থাক, এই যে কোটির ঘরে যত, ধরো এখানে যদি 2 থাকে তাহলে পড়তে হবে 2 কোটি, যদি এখানে 22 থাকে তাহলে পড়তে হবে 22 কোটি, যদি এখানে 220 থাকে তাহলে পড়তে হবে 220 কোটি। এরকম কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজ ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। এর মানে ধরো আমি একটা বড় একটা সংখ্যা লিখি, যেমন 3 3 1
2 2 1 0 7 এরকম ধরো তোমার কমা দেওয়ার নিয়ম যে তিন অঙ্ক পরে একটি কমা দিবা, এরপরে 2 অঙ্ক পর পর কমা দিতে হবে, যে যতগুলাই থাক। এই যে এই 2 অঙ্ক পরে আবার কমা, এই 2 অঙ্কের পরে আবার কমা, আর এইখানে কমা দেওয়ার প্রয়োজন নেই প্রথমে। আশা করি বুঝতে পারছো, মানে প্রথমে 3 অঙ্কের পরে কমা দিতে হবে, পরে 2 অঙ্কের পরে কমা, পরে 2 অঙ্কের পরে কমা, এইভাবে যত 2 অঙ্ক থাকবে 2 অঙ্কের পরে কমা দিবা। আশা করি এটা বুঝতে পারছো। এই কথা এখানে বলছে যে 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজ ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এক্ষেত্রে তোমার যে কোনো সংখ্যা ডান দিক থেকে 3 অঙ্ক পর একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা যায়। যেমন উদাহরণ, কমা বসিয়ে কথাই লেখো। যেমন এই যে এইটা আছে, তাহলে এটাকে কমা বসিয়ে কথাই লিখতে বলছে। সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই এত। যেমন এইখানে এই সংখ্যাটাকে আমরা যদি বলছে যে কমা দিয়ে লিখতে, তাহলে এখানে কত আছে? 9 8 7 5 4 7 3 2 1 এটা আছে। তাহলে আমাদের নিয়ম হলো ডান দিক থেকে দিতে হবে। এই দিক থেকে 3 অঙ্কে পরে একটি কমা, এরপরে 2 অঙ্ক পর পর কমা, এই যে 2 অঙ্ক কমা, এই 2 অঙ্ক কমা, ঠিক আছে? এই 2 অঙ্ক কমা না, শুরুতে কমা দেওয়ার প্রয়োজন নেই, এই বাম দিকের একদম প্রথমে কিন্তু কমা বসানো, এটা মনে রাখবা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই যে কমা বসিয়ে কথাই লিখতে বলছে, এই যে আমরা কমা বসিয়ে লিখলাম। এই যে কথাই বলতে এই যে এখানে বলছে যে সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই এই যে 3 অঙ্কের পর কমা, 2 অঙ্কের পর কমা, এই 2 অঙ্কের পর কমা, আবার এই 2 অঙ্কের পর, কিন্তু এটা কিন্তু যে আমরা পাই এর কমা, এটা ওই কমা না। হ্যাঁ, তারপর দেখো এখন কোটির ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 98। এই যে এই দুইটা দেখো, এই যে 98 কোটির ঘরের, কিন্তু এটা এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর এই কোটির ঘরে তাহলে কত আছে? 98। কোটির ঘরে যত থাকবে তত পড়তে হবে, তাহলে 98 কোটি। আর নিযুত আর লক্ষের ঘর মিলিয়ে পড়তে হবে, তোমার লক্ষ পড়তে হবে, তাহলে 75 লক্ষ। আর অযুত আর হাজারের ঘর মিলিয়ে হাজার পড়তে হবে, তাহলে 47,000। 3 শতকত 21। আশা করি বুঝতে পারছো। এখন কোটির ঘরে 2টি অঙ্ক মিলে 98, নিযুত ও লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলে 75, অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 47, শতকের ঘরে 3, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত। এই যে এককের ঘরে 1, দশকের ঘরে 2 এবং শতকের ঘরে 3, এটাই বলছে যে অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,74,47,321। আশা করি এটা সকলে বুঝতে পারছো। দেখো এখানে বলছে অঙ্কে লেখো 7,05,90,007। তাহলে দেখো 7,05,05,90,007। তাহলে এটা কিভাবে অঙ্কে লিখবা, জাস্ট আমি তোমার দেখাচ্ছি। প্রথমে কত কোটি? 7,05,90,007। দেখো প্রথমে এইভাবে লিখবা যে একক, দশক, শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, তারপরে নিযুত, কোটি। যে কোনো সংখ্যাকে তোমার কোটি প্রকাশ করতে এভাবে লিখে নিতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কত কোটি বলছে? দেখো 7 কোটি। তাহলে এই কোটির ঘরে হবে কত? 7। আশা করি বুঝতে পারছো। তারপর 7 কোটি 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে কত হবে? 5 লক্ষ। 90,000, তাহলে হাজারের 90,000, মানে এই যে 90,000 কিভাবে লিখতে হয়? ওই যে হাজারের ঘর আমরা কিভাবে করি, এই অযুত আর হাজার মিলিয়ে লিখতে হবে, তাহলে কত? 90। যে 9 আর এই ঘরে 0, এই হলো 90,000। তারপরে বলছে যে 90,000। 7 কি? এটা তো একক, তাহলে একের ঘরে কত হবে? 7। তাহলে এইখানে দেখো 7,05,90,000 কত? 7। এখন কোন কোন ঘরে
তোমার অঙ্ক নেই। দেখো এই দশকের ঘরে নেই, শতকের ঘরে কিন্তু নেই, নিযুতের ঘরে নেই, যেগুলোর মধ্যে থাকবে না এই যে ডান পাশে ওইগুলোর মধ্যে কত দিয়ে দিতে হবে, সবগুলোর মধ্যে শূন্য দিয়ে দিবা। কিন্তু আগে একটা কথা লিখে নিতে হবে যে এই ঘরে নিযুতের ঘরে কোনো অঙ্ক নেই, ওই শতকের ঘরে নেই, দশকের ঘরে যে নেই, এই কথাটা এইভাবে লিখতে হবে। এখানে দেখো সমাধান এই কথাটা যে লিখে দিচ্ছে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর অঙ্কপাতনের পর দেখা যায় নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। নিযুত, শতক, দশক, এই দেখো এই যে নিযুত, শতক, এই দশকের ঘরে কি নেই, অঙ্ক নাই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এই খালি ঘরগুলোতে কি বসাতে হবে, শূন্য বসাতে হবে। তাহলে সংখ্যাটি কত পাওয়া যাবে, যে 705900007। আশা করি বুঝতে পারছো। 3 ঘর পরে কি দিতে হয়, কমা। ডান দিক থেকে 3 ঘর পরে কমা, মানে 3 অঙ্ক পরে কমা, আবার 2 অঙ্ক পরে কমা, আবার কি 2 অঙ্ক পরে কমা। এই যে 7,05,90,007। আশা করি এটা বুঝতে পারছো। 7,05,90,007। তাহলে সংখ্যাটি এইটা। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো। তাহলে আজকে পর্ব এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী পর্ব আপলোড দিব, সকলে দেখবা, অবশ্যই কমেন্ট করে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।